আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্লট জালিয়াতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর। এমন জালিয়াতি, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আদালতের পর্যবেক্ষণ। রায়ে প্রমাণ হয়েছে পাপ বাপকেও ছাড়ে না, মন্তব্য রিজভীর। গণ অভ্যুত্থানে বিজয়ের সুফল একমাত্র বিএনপি জনগণের কাছে পৌঁছে দিতে পারবে। জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব ও সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে ট্রাইব্যুনালে ইনুর আবেদন। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল চিফ প্রসিকিউটর। সুষ্ঠু ভোট আয়োজন ও দেশের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ নির্বাচন কমিশনের। অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর তাগিদ। এবং সহকারী শিক্ষকদের বিসিএস ক্যাডারভুক্ত করা সহ ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি মাধ্যমিক শিক্ষক সমিতির। ১ ডিসেম্বর থেকে কর্মবিরতির আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। গণহত্যার মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পূর্বাচলে প্লট জালিয়াতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন বিচারক। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি ভবিষ্যতে বন্ধ হবে বলে প্রত্যাশা দুদকের আইনজীবীদের। মুশফিকুর রহমানের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর কারাদণ্ডের সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় পড়ার সময় পর্যবেক্ষণে বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা ৪ বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতিতে দুঃখ প্রকাশ করেন বিচারক। বলেন, এই প্রতারণার মাধ্যমে তিনি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ৭ বছর করে ৩ শতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা। ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা। অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড ৬ করে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ ৫ বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর এবং ১ লক্ষ টাকা জরিমানা। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেওয়া হয় বলে পর্যবেক্ষণে বলা হয়। তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না, এবং এটা কোনো মানুষের বোধগম্যনা, কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না। এছাড়া ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মোট ১৮ বছরের জেল দিয়েছে আদালত। আর রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে বেকসুর খালাস পান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এ ধরনের দুর্নীতি প্রতিরোধে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার সাজার রায়ে প্রমাণিত হয়েছে, অপরাধী যত ক্ষমতাবান হোক তার বিচার হবেই। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার মিলনের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, পাপ বাপকেও ছাড়ে না, প্রতিদিনই শেখ হাসিনার অপরাধের ফিরিস্তি উন্মোচিত হচ্ছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ের ফসল একমাত্র বিএনপি মানুষের কাছে
পৌঁছে দিতে পারবে। জনগণকে বিভ্রান্ত করে যারা আন্দোলনের অর্জনকে নষ্টের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে সবকিছু কি বিচারহীন ভাবেই থাকবে? বিচারহীন অবস্থায় থাকতে পারে না। তাই যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে, আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই। কথা আছে যে মানে পাপ বাপ কেউ ছাড়ে না। তো তার পরিস্থিতি দেখছি ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে? আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব সরকারের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন হাসানুল হক ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এ বিষয়ে আংশিক শুনানি হয়, তবে শুনানিতে ইনুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাই হত্যাযজ্ঞের বিচারের জন্যই এই ট্রাইব্যুনাল। সরকার কাউকেই দায় মুক্তি দেয়নি, অথচ বিপ্লব ও সরকার নিয়ে প্রশ্ন তুলছে আসামিপক্ষ, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এদিন একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার 21তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 9 ডিসেম্বর। এদিকে জুলাই অভ্যুত্থানে ময়মনসিংহে 3 জনকে হত্যা মামলায় 28 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। এই সব বিবেচনায় এই রিভিউ পিটিশন নামঞ্জুরের আমরা বক্তব্য দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল তার আদেশ ওপেন কোর্টে ডিক্লেয়ার করেননি, হয় পরবর্তী ধার্য তারিখে দিতে পারেন অথবা চেম্বারে গিয়ে হয়তো আদেশ দিবেন। সুষ্ঠু ভোট আয়োজন ও দেশের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভা শেষে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের আগ থেকে বাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হবে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। নির্বাচনে এআই সহ ডিজিটাল অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সেল করা হবে বলেও জানান ইসি সচিব। আগামী 30 নভেম্বরের মধ্যে সহকারী শিক্ষক পদটিকে বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবি না মানলে 1 ডিসেম্বর থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সকালে রাজধানীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শিক্ষক নেতারা। তারা বলছেন, উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতা দেখিয়ে সরকার তা বাস্তবায়ন করছে না। এতে সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান শিক্ষকরা। দীর্ঘদিনের বঞ্চনার জায়গা থেকে আমরা মুক্তির জন্য নবম গ্রেডের দাবিতে এখানে এসেছি। আগামী 1 তারিখ থেকে আমরা কমপ্লিটলি স্কুলের দরজা বন্ধ করে দিয়ে পরীক্ষা বন্ধ করব। আমরা পরীক্ষা বর্জন করার পর আমরা দ্রুততম সমাধান না পাই তাহলে আমরা ভর্তি কার্যক্রম স্থগিত করতে আমাদের বাধ্য করা হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর কোর্ট কাচারি মোড় অবরোধ করে এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ নেই, তবে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী ব্যবস্থার সঠিক ব্যাখ্যা চায় তারা। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। সকালে প্রতিষ্ঠানটির দলীয় কার্যালয়ে প্রার্থী ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এর আগে প্রথম ধাপে 50টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রাশেদ খান। পর্যায়ক্রমে বাকি আসনেও প্রার্থিতা ঘোষণা করা হবে বলেও জানানো হয়। আগামী নির্বাচনে আমরা গণ অধিকার পরিষদ দল হিসেবে আমরা অংশগ্রহণ করছি এবং সরকারকে বলবো এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সে ধরনের পরিবেশ তৈরি করেন এবং প্রত্যেকটা দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে দলগুলোর সাথে আপনারা কথা বলেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে সংলাপ করেছে, তারা আরও বসতে চায়। আমরা দল হিসেবে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনকে সেরা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করব। এবছরের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি বের হয়ে শেরেবাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি বলেন, সরকার বিদেশ থেকে অনিরাপদ প্রাণী আমদানি করতে চায় না, দেশেই তাদের বংশবিস্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার দিবাগত রাত 12:30 থেকে রাত 2:30 পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও ওয়ারেন্টভুক্ত আসামি বুনিয়া সোহেল ও তার সহযোগীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার বাসস্থান থেকে 77টি প্রক্রিয়াধীন ককটেল, 4টি ধারালো তলোয়ার, মাদক বিক্রির নগদ 4,13,000 টাকা, 490 পিস ইয়াবা, 2080 প্যাকেট হেরোইন, ককটেল বোমা তৈরির 4 ধরনের স্প্লিন্টার ও 400 গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক বুনিয়া সোহেলকে গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান চলছে। 5 বছরেও শেষ হয়নি মাগুরা শ্রীপুর সড়কের বাঁক সরলীকরণ উন্নয়ন প্রকল্পের কাজ। জমি অধিগ্রহণ জটিলতা আর কাজের ধীর গতির কারণে সংযোগ সড়ক তৈরির কাজ শেষ না হওয়ায় কোটি টাকা খরচে নির্মিত সেতু দাঁড়িয়ে আছে ভোগান্তির প্রতীক হয়ে। তবে কর্তৃপক্ষের দাবি, দ্রুত শেষ হবে বাকি কাজ। মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মাগুরা শহরের পার নান্দুয়াইল এলাকা থেকে নিজ নান্দুয়াইল হয়ে মাঠবাড়ি পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের আগস্টে। 5 বছর পার হলেও ভূমি অধিগ্রহণ জটিলতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় অচল হয়ে পড়ে আছে প্রকল্পটি। এতে মানুষের প্রত্যাশার প্রকল্প পরিণত হয়েছে দুর্ভোগে। একবার করার পরে পার্শ্ববর্তী লোকেরা এই হিংসার বশবর্তী হয়ে কেস কালাম করে আমার টাকা আটকা রাখছে। এখন ডিসি স্যার ইচ্ছা করলে পারে দুই পক্ষকে ডাইকে সমাধান করে এই টাকাটা দিতে পারে। এই যে নিজস্ব জমি, ঘর বাড়ি, এখানে যারা ট্যাক্স দিছে সামান্য 2 পয়সার লোভে, তাদের তো কাগজপাতি নাই। এই খাম্বাগুলো সরাই দিয়ে যদি রাস্তা যতটুকু হয়েছে এগুলো যে পাকা করে দিত তা অনেক সুন্দর হইতো। প্রত্যেকটা লোকই অভিযোগ দিচ্ছে, কিন্তু ডিসি সাহেব এর কোনো কানেই নিচ্ছে না, কোনো কিছু বলতেইছে না বা কোনো কিছু মালুমই করতেছে না। জেলা প্রশাসন বলছে সড়ক বিভাগকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে, আর সড়ক বিভাগ জানায় নতুন করে দরপত্র আহ্বান করা হবে। মূল প্রবলেম হলো যে ঠিকাদার আগে কাজ করছেন সেই ঠিকাদার আসলে চলে গেছেন। এখন সড়ক জনপদ নতুন করে আবার ঠিকাদার নিয়োগ করছেন, তারা টেন্ডার প্রক্রিয়া আছেন। তো এখানে টেন্ডার হয়ে গেলে নতুন ঠিকাদার এসে কাজ করলে শুরু করলে হয়তো বা এটা কাজের গতি আরো বৃদ্ধি পাবে। তো মামলাজনিত কিছু আছে, এটা কোর্ট থেকে যখন ফয়সালা হয়ে আসবে তখন সেই অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে, কিন্তু এটা কোনো বড় বাধা হয়ে দাঁড়াবে না।
কোটি কোটি টাকা খরচ করেও এখনো ব্যবহারযোগ্য নয় নবগঙ্গা সেতু। এলাকাবাসীর মনে এখন একটাই প্রশ্ন, কবে শেষ হবে এর কাজ, কবে মিলবে প্রত্যাশিত সুফল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন জামালপুরের কৃষক সোলাইমান। মৌসুমের বাইরে তরমুজের আবাদ করেও পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় অসময়ের এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলা সদরের কাষ্টসিংহা গ্রামে 5 বিঘা জমি লিজ নিয়ে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ শুরু করেন বাগেরহাটা গ্রামের সোলাইমান। কৃষি বিভাগের পরামর্শ ও আর্থিক প্রণোদনায় পরীক্ষামূলকভাবে স্মার্ট বয়, বিগ বাইট ও সূর্য ডিম জাতের তরমুজের চাষ করেন। ফলন মেলে প্রত্যাশার চেয়েও বেশি। উৎপাদন খরচ 5 লাখ, আর এ পর্যন্ত 8 লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। আরও 2 লাখ টাকার তরমুজ বিক্রির আশা তার। এই তরমুজটা আপনার ফেব্রুয়ারি থেকে শুরু করে আগস্ট পর্যন্ত, আমরা আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা এটা চাষ করতে পারি। তো এটা যদি সঠিক পরিচর্যা, সঠিক বীজ এবং সঠিক সার ব্যবস্থাপনা আপনি করতে পারেন, তরমুজ লাভজনক আর কি। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকায়। কম খরচে লাভ বেশি হয় অনেকেই ঝুঁকছেন অসময়ের এই তরমুজ চাষে। পাশাপাশি চাহিদা থাকায় জামালপুরে উৎপাদিত তরমুজ রাজধানী সহ চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। আমরা এই বাগানটা দেখতে আসছি, বেশ ভালো। আমরা কিন্তু সারও দিই না, বিষও তেমন ব্যবহার করি না, খালি জৈব সার, গোবর ঠোবর দিয়ে আমরা এটা উৎপাদন করি। মধ্যপুর, ঢাকা, এখান থেকে প্যাকেট আসে আমাদের বাগান থেকে, নিয়ে যান। এই তরমুজটা খুব চাহিদা, ডাল সিজনের নিয়ে চাহিদা খুব। জামালপুরের মাটি গ্রীষ্মকালীন তরমুজ চাষে বেশ উপযোগী হওয়ায় এর চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এখানকার তরমুজ সুমিষ্ট, খেতেও খুব ভালো এবং বাজার মূল্যও ভালো পেয়েছে। আমি আশা করি যে আগামীতে জামালপুরে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরো উদ্যোক্তা আমরা করব এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই তরমুজের আবাদটা পুরো জামালপুর জেলায় আমরা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আগামী মৌসুমে গ্রীষ্মকালীন তরমুজের আবাদ আরও বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। কৃষি প্রধান ও খাদ্যে উদ্বৃত্ত সীমান্তবর্তী জেলা শেরপুরে আমন ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। আর এই ধান কাটাকে কেন্দ্র করে কৃষি শ্রমিকের হাটগুলো এখন জমজমাট। প্রতিদিন ভোর থেকে শেরপুর শহরের শেখহাটি, খরারপাড় ও শেরি ব্রিজ এলাকায় কৃষি শ্রমিকের এ হাট বসে। মাঠ থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসা, মাড়াই করা এবং ঘরে তুলে দেওয়া সহ প্রভৃতি কাজ করেন এসব শ্রমিকরা। কৃষি শ্রমিকের কদর অনেক বেড়ে যাওয়ায় জনপ্রতি তাদের মজুরি এখন 500 থেকে 600 টাকা। মজুরি ছাড়াও 2 বেলা খাবার দিতে হয় শ্রমিকদের। শেরপুর জেলায় এবার 93,000 হেক্টরেরও বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি জমির ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখন থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন এবং তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নেওয়া হয়েছে, এমনকি তাকে মেরে ফেলা হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। এরপর এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ জানায় ইমরানকে অন্যত্র সরানোর খবর সত্য নয় এবং তার অসুস্থতার খবর ভিত্তিহীন। এদিকে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন কারাগারে সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে ইমরান খানকে। এর আগে 2022 সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর দুর্নীতিসহ বিভিন্ন মামলায় আটক করা হয় ইমরান খানকে। 2023 সালের অগস্ট থেকে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এখন জানিয়ে দিচ্ছি খেলার খবর। টেস্ট সিরিজের পর এবার টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 4-6-এর ফুল ঝুড়িতে মেতে উঠবে বন্দরনগরী চট্টগ্রাম।
হোম কন্ডিশনে বাংলাদেশ বেশ শক্তিশালী হলেও সময়টা ভালো যাচ্ছে না তাদের। মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চট্টগ্রামে 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। তবে আয়ারল্যান্ডও এই ফরম্যাটে ভালো নেই। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাছে 2-0 হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, কিংবা জিম্বাবুয়ের বিপক্ষেও জিততে পারেনি তারা। এদিকে পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ। 8 ম্যাচে 5 জয়ের বিপরীতে 2 ম্যাচে হেরেছে টাইগাররা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এবার জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় লিটন দাসের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক সহ 4 গোলে ঘাম ঝরানো এক জয় পেল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 7 গোলের এক থ্রিলারে গ্রিসের অলিম্পিয়াকোসকে 4-3 ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। নিজেদের মাঠে খেলার 8 মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার চিকিনিওর কল্যাণে লিড নেয় স্বাগতিক অলিম্পিয়াকোস। এরপর 22, 24 ও 29 মিনিটে টানা 3টি গোল করে হ্যাটট্রিক উদযাপন করেন কিলিয়ান এমবাপ্পে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। বিরতি থেকে ফিরে 52 মিনিটে ব্যবধান 3-2-এ নামিয়ে এনে খেলায় প্রতিদ্বন্দ্বিতা ছড়ান মেহেদি তারেমি। 59 মিনিটে আরও একটি গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এমবাপ্পে। 81 মিনিটে মরক্কোর ফরোয়ার্ড এল কাবি ব্যবধান 4-3-এ নামিয়ে আনলেও রিয়ালের জয় ঠেকাতে পারেননি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো থাকছে আরো একবার। প্লট জালিয়াতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের 5 বছর। এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আদালতে পর্যবেক্ষণ। রায়ে প্রমাণ হয়েছে পাপ বাপ কেউ ছাড়ে না, মন্তব্য রিজভির। গণ অভ্যুত্থানে বিজয়ের সুফল একমাত্র বিএনপি জনগণের কাছে পৌঁছে দিতে পারবে। জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব ও সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে ট্রাইব্যুনালে ইনুর আবেদন। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল চিফ প্রসিকিউটর। সুষ্ঠু ভোট আয়োজন ও দেশের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ নির্বাচন কমিশনের। অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর তাগিদ। এবং সহকারী শিক্ষকদের বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি। মাধ্যমিক শিক্ষক সমিতির 1 ডিসেম্বর থেকে কর্মবিরতির আলটিমেটাম। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।